দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। সুনামগঞ্জে বানের পানিতে ভেসে গেছে ৩,০০০-এর বেশি পুকুরের মাছ। ক্ষতি প্রায় ৫ কোটি টাকার। নষ্ট হয়েছে কৃষকের গোলার ধান। এদের পর কিছুটা স্বস্তি ফিরেছে ডিম মুরগিতে। দাম কমে ২৫০-তে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাড়তির দিকে সবজির দর। পেঁয়াজের কেজি ঠেকেছে ৯০ টাকায়। এবং সুইস ব্যাংকে জমানো টাকা সরাতে বাংলাদেশিদের তোড়জোড়। তালিকায় আছে ভারতীয় পাকিস্তানিরাও। ব্যাংকের বার্ষিক প্রতিবেদন, কারণ নিয়ে নেই ব্যাখ্যা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ২ সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেজিং সফরেরও। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি। একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরানো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে, সেই চ্যালেঞ্জও থাকছে দুই পক্ষেই। একদিকে চীন, অন্যদিকে ভারত। এশিয়ার দুই প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কতটা লাভবান হবে, কোন মাত্রায় পৌঁছাবে সম্পর্কের মাত্রা, সেটি স্পষ্ট হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে দুই নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে। কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। ২০২২ সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে ঋণ চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে, সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরীভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী ১৫ লাখের বেশি মানুষ। বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্রগুলো। পানি নামলেও অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও তৈরি আছে। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে ৫ দিন ধরে। এদিকে সুনামগঞ্জে বানের পানিতে ভেসে গেছে ৩,০০০-এর বেশি পুকুরের মাছ। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
1000-এর মতো কৃষকের গোলার ধান নষ্ট হয়েছে। এই মুহূর্তে সুনামগঞ্জের ইব্রাহিমপুরে আছেন আমিনুল ইসলাম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, এখনো পর্যন্ত সুনামগঞ্জে যেসব নিম্নাঞ্চলে পানি রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তি এখনো কমেনি। যাদের ঘর থেকে পানি নেমেছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন, তারপরেও যেসব ঘরে তারা ফিরছেন সেই ঘরগুলো মেরামত করতে অনেকটা সময় তাদের লাগবে। কেননা যে ঘরগুলো ভেঙেছে অনেক জায়গাতে আমরা দেখেছি ভিটে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে হাওর দূষিত এলাকা সুনামগঞ্জ, এবং হাওর তীরবর্তী লোকালয় যেগুলো রয়েছে সেগুলোতে একদম মাটি সরে গেছে। অনেক জায়গাতে ঘরের বেড়া, অনেক জায়গাতে যে অনেক উপরে যখন পানি ছিল তখন অনেক টিনের চালাতেও আমরা দেখেছি যে ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে। এগুলো ঠিক করতে সুনামগঞ্জের মানুষের অনেক সময় লাগবে। আমরা এখন যে এলাকাটিতে রয়েছি একদম সদর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের এমন দুর্ভোগের চিত্র হয়তো আপনারা ছবিতে দেখেই বুঝতে পারছেন কতটা ভয়াবহ বন্যার মুখোমুখি তারা ছিলেন। যদিও আসলে এটিকে আনুষ্ঠানিকভাবে বন্যার ঘোষণা আসেনি, তারপরেও আপনি হয়তো দেখতে পাচ্ছেন প্রতিটি ঘর যারা এখনো ফিরেননি সেটি তালাবদ্ধ রয়েছে। যে ঘরগুলোতে মানুষ ফিরেছেন সেখানে নৌকা রয়েছে, নৌকা ছাড়া চলাচলের এখন কোনো উপায় নেই। এই অবস্থার মধ্যে আসলে সুনামগঞ্জের মানুষ এখনো রয়েছেন। যারা আসলে কিছুটা মধ্যবিত্ত পরিবারের, তারা কিছুটা কষ্ট করে চললেও যারা নিম্নবিত্ত রয়েছেন, যারা দিন আনেন দিন খান, তাদের কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী না পৌঁছানোর একটি অভিযোগ বারবার উঠে আসছে, এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকেও নানা ধরনের সংকট উত্তরণ করে সংকটের সঙ্গে যুদ্ধ করে চলতে হচ্ছে। আপনারা জানেন যে হাওরবাসী এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কষ্ট করে তারা চলেন, তারা লড়াই করে তাদের জীবন চালিয়ে নেন কোনো রকমে। আপনারা জানেন যে ফসল উঠে যাওয়ার পরে বাকি যে 6 মাস সেটি পানিবন্দী থাকতে হয়, কিন্তু এমনভাবে পানি কখনো তারা আশা করেন না। তারা কখনো এমন পানির সঙ্গে 5 থেকে 7 দিন চলার মতো তাদের কিন্তু এই আয় রোজগারের পথটিও এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই অবস্থার মধ্যে সুনামগঞ্জে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন আবারও ঘুরে দাঁড়ানোর, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা মানুষের পাশে রয়েছেন। এই জায়গাতে আরো একটু জোর দিতে হবে, এটি মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। নিত্যপণ্যের বাজারে খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, ঈদের পরে রাজধানীর বাজার এখনো জমে ওঠেনি, অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং পণ্যের সংখ্যা সবই কম। তারপরেও আসলে বাজারে কতটা শেষ করে গেছে বিভিন্ন অপশনে বিভিন্ন অংশে জেনেছি তা হলো যে সবজি বাজারে রয়েছে আমরা এখন। এই সবজির দামটা কিন্তু ঈদের আগের তুলনায়, অর্থাৎ গত শুক্রবারের তুলনায় এই শুক্রবারে বেশ খানিকটা বেড়ে গেছে। যদিও ক্রেতা বেশ কম, বিক্রেতাও মোটামুটিভাবে সব দোকান খোলেনি, সরবরাহ স্বাভাবিকভাবেই কম। তারপরেও দেখা যাচ্ছে কেজিতে যারা বিক্রেতা তারা বলছেন অন্তত 10 টাকা 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে প্রায় সব সবজির দাম। এবং এই যে শসা বিক্রি হচ্ছে 160 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা। বিশেষ করে স্যালাড আইটেমের দাম একটু বেশি। তারপরেও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, এবং সেই সাথে লেবুর দাম পড়ছে হালি 20 থেকে 30 টাকা। তবে কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ঈদের আগের থেকে প্রায় 100 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এই কাঁচামরিচের দাম কিন্তু গতকাল ছিল 300 থেকে 350 টাকা, অর্থাৎ গতকালের চেয়ে আজকে দাম কমছে কাঁচামরিচের 50 থেকে 100 টাকা, কিন্তু তারপরে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে, সেই ঊর্ধ্বমুখী দামে পেঁয়াজ দেশিটা বিক্রি হচ্ছে মোটামুটি 90 টাকার কাছাকাছি, এবং যেটা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকার বেশিতে 92 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদা রসুনের দাম কিছুটা কমতির দিকে রয়েছে। আমরা বাজারে ঢুকতেই যে মুরগির এবং ডিমের দামের খবর নিয়েছিলাম, সেখানে বলছে অবশ্য যে সোনালী মুরগির দাম বা ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত 20 থেকে 30 টাকা কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে 170 থেকে 180 টাকা কেজি দরে, এবং সোনালী বিক্রি হচ্ছে 310 টাকার মধ্যে। এই
যে একটু মুরগির দামের যে কমতি রয়েছে সেই কমতির সাথে মোটামুটিভাবে ডিমের দামও কিছুটা কমেছে। ঈদের আগে যে ডিমের ডজন ছিল 160 টাকা, সেই ডিম আজকে বিক্রি হচ্ছে 150 টাকায়। মুদিখানা মোটামুটিভাবে স্থিতিশীল রয়েছে, শুধুমাত্র খোলা আটার দাম কেজিতে 5 টাকা বেড়েছে, বাদবাকি সব স্থিতিশীল রয়েছে। তো আমার কাছে রাজধানীর বাজার পরিস্থিতির এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। দেশে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে বিদেশি খাবারের বিভিন্ন ব্র্যান্ড। উদীয়মান ব্যবসা ধরতে এইসব ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি কিনে আনছে দেশি কোম্পানিগুলো, অথচ একই রকম খাবারের বাংলাদেশি ব্র্যান্ড আটকে আছে দেশের গণ্ডিতে, যেন এখনও শিক্ষানবিশ বাংলাদেশ। ব্যবসায়ীদের দাবি, নানা জটিলতা মোকাবেলা করে আন্তর্জাতিক বাজারে পৌঁছতে কাজ করছে তারাও। দেশীয় ব্র্যান্ডগুলোকে বিদেশের রেস্তোরাঁ খাবার টেবিলে পৌঁছে দিতে নীতি নির্ধারণী সংস্থাগুলোকে নমনীয় হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিনাতারা যশোয়ার রিপোর্ট। ঘরে তৈরি চিকেন ফ্রাই বাক্সবন্দি করে ঘুরে ঘুরে বিক্রি করতেন আমেরিকার অবসরপ্রাপ্ত এক আর্মি। এ ঘর সে ঘর হয়ে ৩৫ বছরের মধ্যে সেই চিকেন ফ্রাই পৌঁছে গেল পুরো বিশ্বের আনাচে কানাচে, যার স্বাদ পেল বাংলাদেশও। বিশ্বজুড়ে দাপটে সেই মার্কিন ফুড চেইন রেস্তোরাঁ কেএফসি, পিৎজা হাট, সৌদি বহুজাতিক ফাস্টফুড চেইন শপ হার্ভির জনপ্রিয়তা এরই মধ্যে পৌঁছে গেছে শহর ছেড়ে গ্রামে গঞ্জে দেশ জুড়ে। কেএফসি পৃথিবী জুড়েই তাদের ব্র্যান্ড স্ট্যান্ডার্ড এবং ফুড সেফটির ব্যাপারে তারা একদম আপোষহীন। তো আমার মনে হয় যে এই দুটো জিনিস যে সমস্ত দেশেই অ্যাপ্লাই করা যায়, মানে কাস্টমার্স রিগার্ডলেস অফ জিওগ্রাফিক লোকেশন তারা পছন্দ করবেনই। মাছে ভাতে বাঙালি এখন বেশ রপ্ত করে নিয়েছে বিদেশি খাবার, কিন্তু বাঙালির ভাত, মাছ, স্টারের কাচ্চি, কাবাব বা তেহরি ঘরের তেহরি কি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি আমরা? স্বাদের এই বাণিজ্য সম্প্রসারণে বিশ্ব বাজারে পৌঁছানোর কথা কেন ভাবছে না বাংলাদেশ? ফুড কোয়ালিটি, একটা এথিক্সের ব্যাপার আছে, হ্যাঁ, এখানে আপনার একটা লোকেশনের ব্যাপার আছে, এখানে আপনার ওভারঅল একটা ম্যানেজমেন্ট কিভাবে পরিচালনা করতেছে সব কিছুর একটা ব্যাপার আছে। দেশের বাইরে যেতে গেলে কিছু লিগেল এবং কমপ্লায়েন্স কিছু ইস্যু থাকে, তো এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট এবং গভর্নমেন্টের একটা পারমিশনের একটা বিষয় থাকে। তো সবগুলো বিষয় নিয়ে আমরা অলরেডি স্টাডি করছি, আমাদেরও পরিকল্পনা আছে দেশের বাইরে যাওয়ার। ভিন দেশে ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো যে চেষ্টা চালাচ্ছে তা সহজ করতে নীতি নির্ধারণী সংস্থাগুলোকে নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেগুলেটরি ব্যারিয়ার যেটি রয়েছে সেটাকে একটু সংশোধন করা উচিত, বিশেষ করে এই ধরনের পণ্যের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগটাকে অ্যালাউ করা উচিত। এটা করলে আমি মনে করি যে এখন হয়তো বাংলাদেশ ব্যাংক মনে করছে যে হয়তো কিছু ডলার চলে যাবে, কিন্তু এর ফলাফলটা কিন্তু ভালো। অতিথিপরায়ণ বাংলাদেশের তৈরি কাবাব, বিরিয়ানি, কাচ্চির মতো মুখরোচক খাবার বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারলে যেমন বাড়বে কর্মসংস্থান, যোগান বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, তেমনই এক নতুন পরিচয় চিনবে এই লাল সবুজের দেশকে। এমন প্রত্যাশা ভোজন রসিক বাঙালি আর খাত সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সুইস ব্যাংকে জমানো টাকা তোড়জোড় করে সরিয়ে ফেলছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার প্রকাশিত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে কেন টাকা তুলে নেওয়া হচ্ছে এর কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাংকটি। গ্রাহকদের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইস ব্যাংকের। তাই অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকার ঠাঁই হয় ব্যাংকটিতে। প্রায় 1 দশক ধরে বৃদ্ধির পর গত 2 বছর ধরে ব্যাংকটিতে কমতে শুরু করেছে বাংলাদেশিদের আমানতের পরিমাণ। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2022 সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 5,52 লাখ সুইস ফ্রাঁ। গত বছর যা নেমে এসেছে 1,77 লাখ ফ্রাঁতে। অর্থাৎ বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ কমেছে প্রায় 68%। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল 87,11 লাখ ফ্রাঁ। সুইস ব্যাংক থেকে শুধু যে বাংলাদেশিরা তাদের সঞ্চিত অর্থ সরিয়ে নিচ্ছেন ব্যাপারটা তা নয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোড়জোড় করে তুলে ফেলছেন তাদের আমানত। তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানায়নি কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে লাখো পর্যটক। প্রতিটি মুহূর্ত কাটছে আনন্দ আর হৈহুল্লোড়ে। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সারা রাত বৃষ্টি হলেও সকাল থেকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, যার কারণে কক্সবাজারে আগত পর্যটকরা বেশ আনন্দে মেতেছে।
আমরা সৈকতের যে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে যদি যতদূর চোখ যায় ততদূর আসলে দেখা যাবে মানুষ আর মানুষ। সাগর তীর জুড়ে যদি সৈকতের যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে পুরো শৈবাল পয়েন্ট এবং সেই কলাতলি পয়েন্ট পর্যন্ত পুরো 3 কিলোমিটার সাগর তীর জুড়ে এখন শুধু মানুষ আর মানুষ। চারদিকে মানুষের আনন্দ বন্যা বয়ে যাচ্ছে। গত 2 দিন ঈদের টানা ছুটি ছিল, সেই টানা ছুটিতে পর্যটক কিছুটা কম আসলেও গত 2 দিন ধরে পর্যটকের চাপ বেড়েছে এবং সেটি আজকে আরও বেশ কয়েক গুণে বেড়ে পুরো সৈকত জুড়ে এখন লোকের লোকারণ্য। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ে প্রচুর মানুষ তারা সমুদ্র স্নান করছে। একদিকে লাল পতাকা টাঙানো হয়েছে, সতর্ক করা হয়েছে যাতে হাঁটু পরিমাণ পানির নিচে না যায়, কিন্তু তারপরও পর্যটকরা সেই নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু উত্তাল সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেই ঢেউগুলোকে উপেক্ষা করে তারা বেঁধে রয়েছে এবং যে ছবি তুলছে অনেকে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি টিউব নিয়ে খেলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যারা জেটস্কি রয়েছে সেই জেটস্কি যুগে তারা সমুদ্র সৈকতে তাদের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছে। তবে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছে, তারা প্রথমে শঙ্কা করেছিলেন যে পর্যটকের আগমন অনেকটাই কমবে, কিন্তু সেই শঙ্কা কাটিয়ে এখন বিপুল সংখ্যক পর্যটক, সেই কারণে এখানকার চাঙ্গা ভাব ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়। এবং কক্সবাজার শুধু সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানেও প্রচুর পরিমাণ পর্যটক ভিড় করছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর তাদের নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। দেশে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়ানোয় আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার সচিবালয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ সম্ভাবনা ও নানান চ্যালেঞ্জ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে জানান, বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে ও বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু শুল্ক ও অশুল্ক নানা বাধা বাড়তি কর এই গতিকে স্লথ করে দিচ্ছে। এ বিষয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। সুনামগঞ্জে বানের পানিতে ভেসে গেছে 3000-এর বেশি পুকুরের মাছ। ক্ষতি প্রায় 5 কোটি টাকার। নষ্ট হয়েছে কৃষকের গোলার ধান। এবং ঈদের পর কিছুটা স্বস্তি ফেরাচ্ছে ডিম মুরগিতে। দাম কমে 250-তে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাড়তি দিকে সবজির দর, পেঁয়াজের কেজি ঠেকেছে 90 টাকায়। এই ছিল এই সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।